স্নেহপদ ছাত্রছাত্রী বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এই করোনাকালীন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য অনলাইনের ক্লাসের ব্যবস্থা করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এই ক্লাসের বা এই কার্যক্রমের অংশ হিসাবে শরীক করায়। আমি শেখ রিজাউল করিম, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, আজম খান সরকারি কমার্স কলেজ। আমি আজ তোমাদের পড়াবো প্রতিযোগিতা আইন 2012। প্রতিযোগিতা আইন 2012 বর্ণিত কতিপয় সংজ্ঞা। এই সংজ্ঞায় যাওয়ার আগে আমরা প্রতিযোগিতা আইন 2012 প্রেক্ষাপট নিয়ে একটু আলোচনা করি। বাংলাদেশের ক্রমবর্ধমান ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য দেশের সরকার বাজারে যাতে সুষ্ঠু এবং স্বাভাবিক প্রতিযোগিতা পরিবেশ বজায় থাকে সে ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। যাতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো জোটবদ্ধতা, অলিগোপলি, মনোপলি, কর্তৃত্বময় অবস্থানের অপব্যবহার বা অবৈধ যোগসাজশের মাধ্যমে বাজার পরিস্থিতি যাতে অশান্ত হতে না পারে বা জনগণের জন্য ক্ষতিকর হতে না পারে, সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ যাতে বিঘ্ন না হয়, সে কারণে সরকার 2012 সালে এই ব্যবসা বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য বাজারের অনুকূল প্রতিযোগিতার পরিবেশ বজায় রাখার জন্য 2012 সালে প্রতিযোগিতা আইন পাশ করে এবং এই আইন পাশ হওয়ার পর থেকে বাজারে একটা স্থিতিশীলতা আসছে এবং শিল্প বাণিজ্যের ক্ষেত্রে অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে। আমরা এবার আসি প্রতিযোগিতা আইন 2012 বর্ণিত কতিপয় সংজ্ঞা। প্রথম হচ্ছে অধিগ্রহণ বা অ্যাকুইজিশন। এই অধিগ্রহণ বা অ্যাকুইজিশন কি? কোনো প্রতিষ্ঠান অন্য কোনো প্রতিষ্ঠানের শেয়ার বা ভোট প্রদান ক্ষমতা বা সম্পদ অধিগ্রহণ করে বা ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ গ্রহণ করে, এরকম পরিস্থিতিকেই বলা হয় অধিগ্রহণ। আমরা যদি একটা উদাহরণ হিসেবে বলি, এবিসি কোম্পানি তুলনামূলক একটু অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী কোম্পানি, আর XYZ কোম্পানি তুলনামূলক একটু দুর্বল কোম্পানি। এখন XYZ কোম্পানি বছরের পর বছর ক্রমাগতভাবে লোকসান গুণে আসছে। এখন এই কোম্পানি এবিসি কোম্পানি যেহেতু তাদের মুনাফা অর্জন ক্ষমতা বেশি, কাজেই কোম্পানি চিন্তা করলো যে আমরা এবিসি কোম্পানির সাথে একীভূত হব, বা এবিসি কোম্পানিকে তারা প্রস্তাব করে তাদের অধিগ্রহণ করার জন্য এবং এবিসি কোম্পানি এই প্রস্তাবে রাজি হয়ে তাদের অধিগ্রহণ করে মানে তাদের পুরো প্রতিষ্ঠানটাও এবিসি কোম্পানি পুরো প্রতিষ্ঠানের সকল শেয়ার অধিগ্রহণ করতে পারে, বা ওই প্রতিষ্ঠানের 50% উপরে শেয়ার তাকে অধিগ্রহণ করতে হবে। যদি সে অধিগ্রহণ বা তার ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ তার হাতে নিতে হয়, তাহলে 60, 70 বা 100% শেয়ারও ক্রয় করতে পারে। কাজেই 50% অধিক শেয়ার গ্রহণ করে ভোটাধিকার ক্ষমতা প্রদান প্লাস কোম্পানির ব্যবস্থাপনায় অংশগ্রহণ করে ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে ওই কোম্পানিকে সবদা চাবে যে মুনাফায় শরিক করতে ওই কোম্পানিকে সে করবে, যাতে মুনাফায় ফিরতে পারে কোম্পানি, সে ব্যবস্থা করবে। এইটাই হচ্ছে অধিগ্রহণ, যে একটা কোম্পানি কর্তৃক অন্য কোম্পানিকে তার পরিচালনায় অংশগ্রহণ করা বা শেয়ারের অধিকাংশ ক্রয় করা। তাহলে এখানে প্রমাণিত হবে যে এবিসি কোম্পানি কর্তৃক XYZ কোম্পানি অধিগ্রহণ হয়েছে। এরপরে আমরা আসি 2 নম্বর, অনুশীলন হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনুসৃত বা প্রচলিত কোনো রীতি। এটা আমরা একটা উদাহরণ আকারে বলতে পারি। আমরা জানি যে ব্যবসা প্রতিষ্ঠানে বাকি বিক্রয় ব্যবসা প্রতিষ্ঠানের একটা অভ্যাস বা নিয়ম। বাকি বিক্রি না হলে কিন্তু কোনো ব্যবসা প্রতিষ্ঠানই সঠিকভাবে পরিচালিত
হতে পারে না বাকি ক্রয় বিক্রয় ছাড়া। এটাই ব্যবসা বাণিজ্যের একটা প্রচলিত রীতি। কিন্তু যদি কোনো ব্যক্তি এমনটি চিন্তা করে যে বাকি বিক্রয় করব না, বাকি বিক্রি না করে আমি সবই নগদ বিক্রি করব, 100% নগদে বিক্রি করব, যদি কোনো প্রতিষ্ঠান এমনটি ভাবে যে আমি 100% বাকি ক্রয় নগদে বিক্রি করব, এবং অনেক সময় তোমরা দেখবে অনেক দোকানে লেখা থাকে যে বাকি চাহিয়া লজ্জা দিবেন না বা বাকি বিক্রি হয় না, এরকম কিছু লেখা থাকে। অর্থাৎ এমনটি যদি কোনো ব্যবসায়ী সিদ্ধান্ত নেয় যে আমি সর্বদাই নগদে বিক্রি করব এবং নগদে ক্রয় করব, অর্থাৎ তার 100% সেলই হবে ক্যাশ সেল। এই যে নীতিটা সে চালু করলো, এই যে প্রচলিত রীতি চালু করলো, এইটি তার জন্য একটা অনুশীলন। নেক্সট পয়েন্টে আমরা আসি, অলিগোপলি। অলিগোপলি অর্থ কি? অলিগোপলি অর্থ হচ্ছে কোনো কিছু সংখ্যক ব্যক্তি বা কয়েকটি প্রতিষ্ঠান যদি সংঘবদ্ধ হয়ে একটা জোট করে, অর্থাৎ তারা সংঘবদ্ধ হয়ে কোনো মানে পণ্যের বা সেবার বাজারে প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে, অর্থাৎ পণ্য বা সেবার বাজারকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য যখন কতিপয় ব্যক্তি বা কতিপয় প্রতিষ্ঠান যখন জোটবদ্ধ হয়, তখন সেটিকেই বলা হয় অলিগোপলি। এবং এই অলিগোপলির আমরা হচ্ছে একটা উদাহরণ দিই অলিগোপলি, যেমন পণ্যের বাজারকে কিভাবে অশান্ত করে বা কিভাবে নিজেদের নিয়ন্ত্রণে নেয়, সেটি আমরা একটু আলোচনা করলে বুঝতে পারবো। দেখা যায় যে অনেক সময় কোনো পণ্যের বাজার স্থিতিশীল অবস্থায় চলছে, ধরে নিলাম আমরা যে পেঁয়াজের বাজার, পেঁয়াজ হয়তো 40 টাকা করে কেজি প্রতি স্বাভাবিকভাবে বিক্রি হচ্ছে। এই 40 টাকার পেঁয়াজকে যদি পেঁয়াজের যারা আমদানিকারক, অনেক বড় বড় কিছু আমদানিকারক আছে, যারা হয়তো কয়েকজন মিলে যদি একটা সিদ্ধান্ত নেয় যে আমরা এই কয়েক মাস পেঁয়াজ বন্ধ করে দিব এবং পেঁয়াজের ঘাটতি হবে, আর ঘাটতি হলে দাম বেড়ে যাবে, তখন আমরা বর্ধিত দামে পেঁয়াজ বিক্রি করব, আমাদের অতিরিক্ত মুনাফা হবে। এই অসৎ উদ্দেশ্যে যখন কিছু লোক একত্রিত হয়, তখনই সেটাকে বলা হয় অলিগোপলি। এবং এটি আমি আরেকটু ভালো করে ক্লিয়ার করে বলি যে যখন কয়েকজন মিলে ওই পেঁয়াজটাকে 3 মাস বা তার অধিক সময় ধরে বিক্রি বন্ধ করে দিল, তখন যাদের কাছে ছোটোখাটো ব্যবসায়ী ছিল, তাদের কাছে যে পেঁয়াজ ছিল সেটা হয়তো বাজারে বিক্রি হয়ে গেল এবং পেঁয়াজের সাপ্লাই কমে গেল। আর আমরা জানি ইকোনমিক্সের ভাষায় আছে যে লেস সাপ্লাই মোর ডিমান্ড হাই প্রাইস। তবে সাপ্লাই যদি কম হয় আর ডিমান্ড যদি বেশি হয়, তাহলে পণ্যের দাম বেড়ে যায়। তখন পেঁয়াজের ঘাটতি দেখা দিলে পেঁয়াজের দাম হু হু করে বেড়ে গেল এবং দেখা যায় যে 40 টাকার পেঁয়াজ 250 টাকা পর্যন্ত বিক্রি হলো। তাহলে এটি কি? এটি ওই কয়েকজন ব্যবসায়ী তারা অসৎ উদ্দেশ্য নিয়ে তারা এই পেঁয়াজের দামকে বাড়িয়ে দিল। এটিকে বলা হলো অলিগোপলি। নেক্সট স্লাইডে আমরা আসি, কার্টেল। কার্টেলও ঠিক অলিগোপলির মতোই অনেকটা সাদৃশ্য। কার্টেল এটা হচ্ছে যে যখন কিছু সংখ্যক ব্যক্তি একত্র হয়ে কোনো পণ্য বা সেবার উৎপাদন, বিক্রয়, সরবরাহ ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে, এগুলো মানে লেনদেন সীমিত করে ফেলে বা নিয়ন্ত্রণ করে ফেলে, নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, যাতে করে ওই যখনই পণ্যগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় তখন পণ্যের দাম বেড়ে যায় এবং এই পণ্যের দাম বেড়ে গেলে এই পরিস্থিতিকে কার্টেল বলে। যদি আমি একটা উদাহরণ হিসাবে দিই, আমরা জানি যে শেয়ার বাজারে অনেক সময় কারসাজি হয়, তাহলে এই কার্টেলটাও শেয়ার বাজারে একটা কারসাজি। আর এই কারসাজিটা হচ্ছে এরকম, দেখা গেল কোনো কোম্পানির শেয়ার হয়তো তার পেইড আপ ক্যাপিটাল কম, এরকম কিছু কোম্পানি থাকে যাদের অল্প পরিশোধিত মূলধনের শেয়ার, সেগুলো নিয়ে মানে কারসাজি করা খুব সহজ। এগুলো কয়েকজন মানে শেয়ার ব্যবসায়ী যারা চিন্তা করলো যে কয়েকটা কোম্পানি ধরলো যে আমরা এই কয়েকটা কোম্পানির শেয়ারের অধিকাংশ শেয়ার আমরা ক্রয় করে ফেলবো, এবং অধিকাংশ শেয়ার যখন ক্রয় করব তখন বাজারে শেয়ারের সাপ্লাই কমে যাবে, আর শেয়ারের যোগান যখন কমে যাবে তখন শেয়ারের দাম স্বাভাবিক গতিতেই বাড়তে থাকবে। এরকমভাবে কয়েকটা কোম্পানির শেয়ার তারা কিনে ফেললো এবং কিনে ফেললে এক পর্যায়ে দেখা গেল যে শেয়ারের স্বল্পতা দেখা দিল। স্বল্পতা দেখা দিলে তখন ওই শেয়ারের দাম অনেক বেড়ে গেল এবং অনেক বেড়ে যাওয়ার পরে তারা যখন শেয়ারের দাম অনেক উপরে উঠে গেল, তখন ওই কোম্পানি, তখন ওই ব্যক্তি
বা যারা এই কার্টেলের মাধ্যমে যারা সমঝোতা করেছিল তারা ওই শেয়ারটাকে বিক্রি করে দিল। যেমন লিগাসি ফুড কোম্পানি, মার্কেটে পরিচিত লিগাসি ফুড কোম্পানি শেয়ার এক সময় 20 থেকে 22 টাকায় বিক্রি হয়েছে, আর সেই শেয়ার এই অসাধু ব্যবসায়ীরা কারসাজি করে সেই শেয়ারকে 290 টাকা পর্যন্ত মার্কেটে উঠিয়েছিল। অবশ্য পরে সেই 290 টাকা থেকে আবার কমে শেয়ার অনেক নিচে নেমে আসছে। তো এটি হলো ব্যবসায়ীদের একটা অসৎ সমঝোতা বা অসৎ চুক্তি। আমরা 5 নম্বর পয়েন্টে আসি, চুক্তি। চুক্তি যাকে ইংরেজিতে বলা হয় কন্ট্রাক্ট। আমরা চুক্তি আইন 2018 এই সম্পর্কে আমরা 5টি ক্লাস নিয়েছি। আমরা এটা চুক্তিটা কি জানি, তারপরও আমি একটু আলোচনা করি যে চুক্তি হচ্ছে 1872 সালের চুক্তি আইনে ব্রিটিশ সরকার প্রবর্তিত 1872 সালের চুক্তি আইন, যেটা অদ্যাবধি বাংলাদেশে প্রচলিত আছে। এই চুক্তি আইনে চুক্তির যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে an agreement enforceable by law is a contract. An agreement enforceable by law is a contract, অর্থাৎ একটা সম্মতি যেটা আইনের দ্বারা বলবৎ করা যায় বা আইনের দ্বারা বলবৎ যোগ্য কোনো সম্মতিকেই চুক্তি বলে। আমরা একটু বিশ্লেষণ যদি করি যে সম্মতিটা কি? দুই বা ততোধিক ব্যক্তি কোনো কিছু করা বা না করা সম্পর্কে একমত হওয়ার সম্মতি। সহজ ভাষায় যে দুই বা ততোধিক ব্যক্তি কোনো কিছু করা বা না করা সম্পর্কে একমত হওয়া সম্মতি। এই সম্মতির সাথে আইনের বাধ্যবাধকতা নাই। সম্মতি হতে গেলে কোনো আইনের বাধ্যবাধকতা লাগে না। যেমন যদি কোনো বন্ধু তার বন্ধুকে বলে যে বন্ধু আজ দুপুরে তুমি আমার বাড়ি দাওয়াত খাবে, তাহলে ওই বন্ধু সম্মত হয় ঠিক আছে আমি তোমার বাড়ি দুপুরে দাওয়াত খাবো, যাবো। তাহলে এটি কিন্তু একটা সম্মতি হয়ে গেল, কিন্তু চুক্তি নয়। তাই এই সম্মতিকে যদি আইন দ্বারা বলবৎ করা যায়, যে সম্মতিকে আইন দ্বারা বলবৎ করা যায় বা আইনের দ্বারা বলবৎ যোগ্য, সেই সম্মতিকেই চুক্তি বলা হয়। তাহলে সম্মতি দুই বা ততোধিক ব্যক্তি এক হলেই কোনো ব্যাপারে সে সম্মতি হবে, কিন্তু চুক্তি হবে না। চুক্তি হতে গেলে শর্ত হবে যে আইন দ্বারা বলবৎযোগ্য হতে হবে। যেমন যদি আমরা একটা উদাহরণ দিই, মিস্টার এক্স তার স্মার্টফোনটি তার শ্রেণীর সবাইকে বলল যে আমার এই স্মার্টফোনটি আমি বিক্রি করব, এটি আমি 10,000 টাকায় বিক্রি করব, যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে কিনতে পারো। এখন যদি কোনো অন্য তার এক বন্ধু বা শ্রেণীর যে কেউ একজন বলে হ্যাঁ আমি স্মার্টফোনটি কিনবো, তাহলে কিন্তু এটি কিন্তু একটা চুক্তি বা বিক্রয় চুক্তি। কারণ এই চুক্তিতে কিন্তু আইন দ্বারা বলবৎ করা যায় এবং এটি আইনগত সম্পর্ক আছে এবং এইটা আইনগত উদ্দেশ্য আছে এখানে, কাজে এটি কিন্তু একটা চুক্তি হবে। কিন্তু যদি বলা হতো যে বন্ধু আমার বাড়ি আজকে মিলাদ আছে, তুমি মিলাদে অংশগ্রহণ করবে, তখন তার বন্ধু বলে হ্যাঁ আমি রাজি, তাহলে এটি কিন্তু চুক্তি হবে না, এখানে আইনগত কোনো সম্পর্ক নাই। কাজেই চুক্তি হতে হলে মনে রাখতে হবে যে সম্মতি আইন কর্তৃক বলবৎ করা যায় কেবলমাত্র সেই সম্মতি চুক্তি হবে, তা না হলে চুক্তি হবে না। এবং ওই চুক্তি পালনের কিন্তু একটা সম্ভাব্যতা থাকতে হবে। এমন কোনো সম্মতি যদি থাকে যেটা চুক্তি পালন সম্ভব নয়, সম্মতি পালন সম্ভব নয়, তাহলে সেটি কিন্তু চুক্তি হবে না। যেমন আমরা যদি আরেকটি উদাহরণ দিই তাহলে স্পষ্ট বুঝতে পারবো যে মিস্টার এক্স মিস্টার ওয়াইকে বলল যে তুমি যদি আমাকে 5 লক্ষ টাকা দাও তোমাকে আমি চাঁদে নিয়ে যাব। এখন ওয়াই হয়তো সহজ সরল একজন মানুষ, ভাবলো যে হ্যাঁ আমি যদি 5 লাখ টাকা দিয়ে চাঁদে ঘুরে আসতে পারি দেবো। তখন ওয়াই এক্সকে 5 লক্ষ টাকা দিল। এখন এক্স এর পক্ষে কি সম্ভব যে তাকে চাঁদে নিয়ে যাবে? এটি সম্ভব নয়, কারণ এটি একটা অসম্ভব ঘটনা। ফলে এটা কোনো চুক্তি হবে না, এটি চুক্তি পালনের সম্ভাব্যতা এখানে নেই। অথবা এক্স ওয়াইকে বলল যে তুমি তো গরিব আছো, তোমাকে আমি রাতারাতি ধনী করে দিব, কিন্তু তার বিনিময়ে তোমাকে 10,000 টাকা দিতে হবে। আমি আমার অলৌকিক শক্তিতে আমি তোমাকে বড় করে দিব, 2-4 দিনের ভিতরে বড় করে দেবো, তুমি আমাকে মাত্র 10,000 টাকা দিবে। এখন ওই সরল মনে ওই সম্মত হলো, কিন্তু এটিও কোনো চুক্তি হবে না, কারণ এটি অলৌকিক ঘটনা, সম্ভব নয় তাকে 2-5 দিনের ভিতরে বড় ধনী করে দেওয়া, কাজে এটি কোনো চুক্তি হবে না। চুক্তি হতে হলে অবশ্যই সেই চুক্তি আইন কর্তৃক বলবৎযোগ্য হবে। যেমন মিস্টার এক্স মিস্টার ওয়াইকে বলল যে আমি তোমার কাছ থেকে 100 বস্তা চাউল কিনবো, আমাকে 100 বস্তা চাউল দিবে। ওয়াই বললো যে হ্যাঁ আমি 100 বস্তা চাউল দিব, হয়তো প্রতি বস্তা চাউল 2,000 টাকা করে, আমি আপনাকে 100 বস্তা চাউল দিব। এটি একটা চুক্তি হলো এবং এই চুক্তি
আইন দ্বারা বলবৎ করা যায় এবং এই চুক্তিতে আইনগত উদ্দেশ্য আছে, ফলে এটি একটি চুক্তি। আর চুক্তি সম্পর্কে আমরা আরো বলতে পারি যে চুক্তি দুই বা ততোধিক ব্যক্তি, যদি ভাবে বলি যে দুই বা ততোধিক ব্যক্তি কোনো পণ্য ক্রয় বিক্রয় উৎপাদন বাজারজাতকরণ বা নিয়ন্ত্রণ বিষয়ে যখন সমঝোতা হয় বা একমত হয় এবং সেটি আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক হতে পারে, লিখিত বা অলিখিত যেরকমই হোক না কেন সেটি চুক্তি হবে। কারণ যদি সেটা শুধু আইন কর্তৃক বলবৎ করা যায় তাহলেই সেটি চুক্তি বলে পরিগণিত হবে। আমরা নেক্সট পয়েন্টে আসি, জোটবদ্ধতা। জোটবদ্ধতা বা একীভূত, জোটবদ্ধ হওয়া বা একীভূত হওয়া, এটি কিন্তু একই। জোটবদ্ধ একীভূত হওয়া এটি অনেকটা আমরা যে আলোচনা করেছিলাম যে অনেকটা অধিগ্রহণের মতো। এটাও দুই কোম্পানি বা দুই ব্যক্তি বা দুই প্রতিষ্ঠান একীভূত হওয়া বা অঙ্গীভূত হওয়া বা শেয়ার অধিগ্রহণ করা বা নিয়ন্ত্রণ গ্রহণ করা, এটিও জোটবদ্ধতা। তবে ওই জোটবদ্ধতার সাথে অধিগ্রহণের কিছুটা পার্থক্য আছে। আমি কিন্তু অধিগ্রহণ আলোচনার সময় তোমাদের বলেছিলাম যে এই অধিগ্রহণ ভালো উদ্দেশ্য করা, সৎ উদ্দেশ্য করা হয়, এটি কোনো খারাপ উদ্দেশ্য থাকে না। অর্থাৎ বাজারকে অশান্ত করা বা বাজার নিয়ন্ত্রণ করে পণ্যের দাম বাড়িয়ে দিয়ে অতিরিক্ত মুনাফা করা, এরকম কোনো উদ্দেশ্য কিন্তু অধিগ্রহণের পিছনে থাকে না। কিন্তু জোটবদ্ধতা কিন্তু ভালো উদ্দেশ্য হতে পারে, আবার খারাপ উদ্দেশ্য হতে পারে। জোটবদ্ধতা এমন উদ্দেশ্য নিয়ে হতে পারে যে অধিক মুনাফা অর্জন করার অসৎ উদ্দেশ্যে জোটবদ্ধতা অনেক সময় হতে পারে। সেই জোটবদ্ধতা হলে কিন্তু সেটা আইন কর্তৃক নিষিদ্ধ হয়। যেমন যে আমরা একটা উদাহরণ দিই, যে রডের বাজারে যতগুলো কোম্পানি আছে তার ভিতরে বিএসআরএম স্টিল এবং আবুল খায়ের স্টিল মিলস লিমিটেড, এরা কিন্তু সবচেয়ে বড় প্রতিষ্ঠান রডের বাজারে। এই দুটো বা এর সাথে যে আরো একটা প্রতিষ্ঠান যেমন আরএসআরএম স্টিল, এটাও একটা বড় ধরনের সরবরাহ প্রতিষ্ঠান। এখন এরা যদি চিন্তা করে যে আমরা জোটবদ্ধ হয়ে বাজারটাকে নিয়ন্ত্রণ করব, অর্থাৎ আমরা আমাদের ইচ্ছা মতো দাম বাড়াবো এবং কমাবো। আমরা যদি আমাদের রডের সাপ্লাইটা বন্ধ করে দিই, কিছু সময়ের জন্য রডের বিক্রয় বন্ধ করে দিই, তাহলে বাজারে রডের ক্রাইসিস সৃষ্টি হবে এবং বাজারে যখন রডের ক্রাইসিস সৃষ্টি হবে তখন রডের দাম হুহু করে বেড়ে যাবে এবং বেড়ে গেলে তখন আমরা রড বিক্রি করব, বিক্রি করে অতিরিক্ত মুনাফা করব। এবং এভাবে কিন্তু জোটবদ্ধতা হতে পারে। এই জন্য জোটবদ্ধতা কিন্তু সর্বদা ভালো, আবার ভালো উদ্দেশ্য হতে পারে। দুইজনে জোটবদ্ধ হলো যে তাদের নিজেদের অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে, কিন্তু কোনো অসৎ উদ্দেশ্য সাধনের জন্য নয়, নিজেদের উন্নয়ন ঘটানোর জন্য জোটবদ্ধ হলো, সেটিও হতে পারে। সেটি হলে তার সেই জোটবদ্ধতা হবে পজিটিভ জোটবদ্ধতা বা ইতিবাচক জোটবদ্ধতা। আর যদি কোনো জোটবদ্ধতা বাজারকে অশান্ত করে নিজেদের মুনাফা অর্জনের উদ্দেশ্যে, অসৎভাবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে করা হয়, সেটি হলো নেতিবাচক জোটবদ্ধতা, যেটা আইন কর্তৃক নিষিদ্ধ। 7 নম্বরে আমরা আসি। 7 নম্বর হলো পণ্য। পণ্যের সংজ্ঞা অনেকভাবে দেওয়া যায়। পণ্যের সংজ্ঞা কেউ কেউ দিয়েছেন যে বিক্রয়ের উদ্দেশ্যে যা কিছু ক্রয় করা হয় সেটিকেই পণ্য বলে। বিক্রয়ের উদ্দেশ্যে যেটাই ক্রয় করা হয় সেটি পণ্য বলে। যদি আমরা এরকম ভাবি যে বিক্রয়ের উদ্দেশ্যে একজন ব্যবসায়ী, চাউলের ব্যবসায়ী চাউল বিক্রি করবে বলে চাউল ক্রয় করলো, তাহলে আমরা এটাকে কি বলতে পারি? এটাকে পণ্য বলবো। শুধু বিক্রয়ের যে ক্রয় না, উৎপাদনে যদি কেউ বিক্রয়ের উদ্দেশ্যে যদি কেউ উৎপাদন করে এবং মুনাফা অর্জনের উদ্দেশ্য সাথে থাকবে, বিক্রয়ের উদ্দেশ্যে বা মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়ে যদি কোনো পণ্যদ্রব্য উৎপাদন বা বিক্রয় করে, সেই যেটা সে উৎপাদন করে তার এই উৎপাদিত সামগ্রীকে পণ্য বলে। যেমন একজন দোকানদারের কাছ থেকে আরেকজন দোকানদার কিছু সামগ্রী কিনলো, এটাকেই পণ্য বলা হয়। শুধু কিন্তু বিক্রয়ের উদ্দেশ্যে যে পণ্য হবে তা না, ক্রয়ের উদ্দেশ্যে, ব্যবহারের উদ্দেশ্যেও যদি ক্রয় করা হয় সেটিকেও পণ্য বলা যায়। কারণ ভোক্তা যদি চাল, আটা, গম, ময়দা ইত্যাদি ক্রয় করে, সেটিকেও কিন্তু আমরা পণ্য হিসাবে বিবেচনা করি। শুধু তাই নয়, পণ্যের আরো সংজ্ঞা দেওয়া হয়েছে যে স্থাবর সম্পত্তি বাদে যা কিছু আছে সব কিছুকেই পণ্য বলা হয়। স্থাবর সম্পত্তিটা কি আমরা একটু বলি। স্থাবর সম্পত্তি হচ্ছে জমি, বাড়ি, দালান কোঠা, এগুলো স্থাবর সম্পত্তি, অর্থাৎ যেগুলোকে
স্থানান্তর করা যায় না, কিন্তু হস্তান্তর করা যায়, অর্থাৎ হাত বদল করা যায়, কিন্তু পণ্যকে এক জায়গা থেকে কিন্তু সম্পত্তি জায়গাকে এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়া যায় না, এটিকে বলা হয় স্থাবর সম্পত্তি। তাহলে কেউ কেউ এই পণ্যের সংজ্ঞায় বলেছেন যে স্থাবর সম্পত্তি ছাড়া বাকি যা কিছু আছে সব কিছুই পণ্য বলে পরিগণিত। তবে এক্ষেত্রে একটা কথা আছে, স্থাবর সম্পত্তিও অনেক সময় পণ্য বলে পরিগণিত হয়। কিরকম? আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, যদি কোনো ব্যবসায়ী স্থাবর সম্পত্তির ব্যবসা করে, তাহলে তার কাছে স্থাবর সম্পত্তিটা পণ্য হিসাবে পরিগণিত হবে। কারণ সে জমি ক্রয় বিক্রয় করে, অর্থাৎ জমি ক্রয় করে শুধু বিক্রয় করার উদ্দেশ্যে, ব্যবহার করার উদ্দেশ্যে না। তাহলে জমি ক্রয় করে সেই জমি বিক্রি করে, বা ফ্ল্যাট ক্রয় করে ফ্ল্যাট বিক্রি করে, তাহলে তার কাছে এটি কিন্তু কোনো স্থাবর সম্পত্তি ও ফিক্সড অ্যাসেট হিসেবে পরিগণিত হবে না, তার কাছে এটি পণ্য হিসেবে পরিগণিত হবে। কারণ সে জমির ব্যবসায়ী বা ফ্ল্যাটের ব্যবসায়ী বা বাড়ির ব্যবসায়ী। অনেক আছে বাড়ি ক্রয় করে, আবার কিছুদিন পরে বাড়িটি রিপেয়ার করে বিক্রি করতে মুনাফা অর্জন করে, আবার আরেকটা বাড়ি ক্রয় করে একটু রিপেয়ার করে বিক্রি করে মুনাফা অর্জন করে, তখন তার কাছে এটি কিন্তু পণ্য হিসাবে পরিগণিত হয়। আমরা নেক্সট আসি ব্যক্তি। আমরা কমার্সের স্টুডেন্ট হিসাবে বা বাণিজ্যের ছাত্র হিসেবে আমরা জানি যে ব্যক্তি হচ্ছে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ, কোনো প্রতিষ্ঠান, যৌথ মূলধনী কোম্পানি, অংশীদারি কারবার বা কোনো সংস্থা সমিতি ব্যক্তির অন্তর্ভুক্ত। যেমন যদি আমরা বলি বাংলাদেশের জাতীয় সংসদ, এটিও কিন্তু একটা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান কিন্তু ব্যক্তি হিসাবে পরিগণিত। বঙ্গভবন, এটা কিন্তু প্রতিষ্ঠান। যদি বলা হয় আমেরিকার হোয়াইট হাউস, তাহলে এটিও কিন্তু একটা প্রতিষ্ঠান। যদি বলা হয় ঢাকা কলেজ বা তিতুমির কলেজ, তাহলে এটিও কিন্তু একটা প্রতিষ্ঠান। আজম খান সরকারি কমার্স কলেজ, এটিও কিন্তু একটা প্রতিষ্ঠান। আমরা প্রতিষ্ঠান কাজে ব্যক্তি, এটাকেও এই প্রতিষ্ঠানগুলো ব্যক্তি হিসাবে গণ্য হবে। আমরা পরের পয়েন্টে এসে না ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান কোনো এমন কোনো একটা প্রতিষ্ঠান বা অর্থনৈতিক কোনো সত্তা বা সরকারের কোনো ইউনিট বা বিভাগ, যেখানে পণ্য দ্রব্য উৎপাদন, ক্রয় বিক্রয়, গোদামজাতকরণ বা ইত্যাদি ব্যবসা কার্য যেখান থেকে পরিচালনা করা হয়, সেটিকেই ব্যবসা প্রতিষ্ঠান বলে। অনেক সময় এই ব্যবসা প্রতিষ্ঠান, এটাকেও যেমন শেয়ার লেনদেন করা, এটাও ব্যবসা প্রতিষ্ঠান। সুদের লেনদেন করা, এটাও ব্যবসা প্রতিষ্ঠান। বিভিন্ন রকম সোজা কথা ব্যবসায়িক উদ্দেশ্যে যেখানে পণ্যদ্রব্য ক্রয়, পণ্যদ্রব্য শুধু নয়, পণ্যদ্রব্য বা সেবার ক্রয় বিক্রয় করা হয়, সেটিকেই ব্যবসা প্রতিষ্ঠান বলে। যেমন শেয়ারের ব্রোকার হাউসগুলো, এগুলো ব্যবসা প্রতিষ্ঠান। ব্যাংকগুলো ব্যবসা প্রতিষ্ঠান। আবার বাজারে যে সমস্ত বড় বড় দোকান আছে, যেমন ধরো এসিআই পরিচালিত স্বপ্ন একটা বড় দোকান তোমরা জানো, সেটিও ব্যবসা প্রতিষ্ঠান। এরকম যে সকল দোকানে পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় হয়, যেখান থেকে ভোক্তারা ক্রয় করে, বা যেখানে খুচরা বিক্রেতারা যে পাইকারি দোকান থেকে ক্রয় করে, সবই কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান। বা একটা খুচরা বিক্রেতার দোকান যেখান থেকে সাধারণ জনগণ পণ্যদ্রব্য ক্রয় করে ব্যবহার করে, সেটিকেও কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান বলা হয়। আমরা নেক্সট স্লাইডে যাই। 10 নম্বরে ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য বলতে লেনদেন। ব্যবসা, আমরা ব্যবসা প্রতিষ্ঠান বুঝলাম। ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে যেখানে বসে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা হয়, সেটাকে ব্যবসা প্রতিষ্ঠান বলে। আর এই ব্যবসা বাণিজ্য হচ্ছে যেটা পরিচালনা করা হয়, অর্থাৎ লেনদেন করা হয়, সেটিকে ব্যবসা বাণিজ্য বলে। যেরকম কোনো পণ্য দ্রব্যের ক্রয় বিক্রয়, উৎপাদন, পরিবহন, নিয়ন্ত্রণ ইত্যাদি সংক্রান্ত লেনদেন। অর্থাৎ একজনে পণ্য বিক্রয় করে আর একজনে পণ্য ক্রয় করে, এটি কি বলা হয়? ব্যবসা বাণিজ্য। আমরা বাজার থেকে যে সকল পণ্য ক্রয় করি, এটা যে বিক্রি করে তার জন্য ব্যবসা বাণিজ্য, আর ক্রয়ের জন্য যে কেনে তার জন্য ব্যবসা বাণিজ্য। আমরা পরে আসি মনোপলি। মনোপলি মানে মনোপলি প্রায় অলিগোপলির মতোই, কিন্তু অলিগোপলিতে ছিল কিছু সংখ্যক ব্যক্তি বা কিছু সংখ্যক প্রতিষ্ঠান যখন বাজার নিয়ন্ত্রণ করে অসৎ উদ্দেশ্যে। আর মনোপলি হচ্ছে কিছু সংখ্যক ব্যক্তি নয়, একমাত্র ব্যক্তি,
একমাত্র ব্যক্তি বা একটা মাত্র প্রতিষ্ঠান যখন কোনো পণ্য বা সেবার বাজার নিয়ন্ত্রণ করে সেটিকে বলা হয় মনোপলি। আমি আবার বলি, মনোপলি হচ্ছে কেবলমাত্র একজন ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান যখন কোনো পণ্য বা সেবার বাজার নিয়ন্ত্রণ করে তাকে মনোপলি বলে। এই মনোপলি কিন্তু সবসময় যে খারাপ উদ্দেশ্য হয় তা না, ভালো উদ্দেশ্য ভালো হতে পারে, আবার খারাপ হতে পারে। এটা মালিকের পরে নির্ভর করে, যে প্রতিষ্ঠান এই মনোপলি ব্যবসা করে তার মানসিকতার উপর নির্ভর করে। যদি যিনি যার অধীনে পণ্য বা সেবার একমাত্র পণ্য বা সেবার বাজার যখন তার অধীনে নিয়ন্ত্রিত থাকে, তখন সে যদি অসৎ হয় তাহলে সে ওইটিকে খারাপভাবে নিয়ে পণ্য মূল্য বাড়িয়ে অধিক মুনাফা করতে পারে। আর সে যদি অসৎ না হয়, উদ্দেশ্য খারাপ না হয়, তাহলে কিন্তু সে ওই বাজার স্বাভাবিক পরিবেশ বজায় রাখে। যেমন মনোপলি বিজনেসের আমরা একটা উদাহরণ দিতে পারি, যে বাংলাদেশে গ্যাস কোম্পানি একমাত্র গ্যাস সাপ্লাই দেয় গ্যাস কোম্পানি। তাহলে এই গ্যাস কোম্পানি যদি ইচ্ছা করে যে কোনো সময় গ্যাসের দাম বাড়িয়ে দিতে পারে, আবার যদি মনে করে যে না গ্যাসের দাম বাড়িয়ে বাজারকে অশান্ত করবে না, স্বাভাবিকভাবে চলবে, তাহলে স্বাভাবিকভাবে চালাতে পারে। এবার বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বিদ্যুৎ কোম্পানি মনোপলি বিজনেস করে। এরা সবসময় যদি ইচ্ছা করতে বিদ্যুতের দাম বাড়িয়ে অশান্ত করবে পারে, আবার যদি মনে করে যে না করবে না, তা স্বাভাবিক চলবে, তাহলেও সেভাবে বাজার চালাতে পারে। আবার পৃথিবীর একমাত্র হীরা উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে ডিডিআরস হচ্ছে পৃথিবীর একমাত্র হীরা উৎপাদনকারী প্রতিষ্ঠান, উৎপাদন বিক্রয়। তারা যদি মনে করে যে আমরা হীরার দাম বাড়িয়ে দিব, তাহলে দিতে পারে। আর যদি মনে করে যে না আমরা স্থিতিশীল রাখবো, তাহলে স্থিতিশীল রাখতে পারে। কাজেই এটি হচ্ছে মনোপলি। যে মনোপলি বিজনেস সবসময় যে খারাপ তা নয়, আর সবসময় যে ভালো সেটিও নয়। আমরা পরে আসি মূল্য বলতে কোনো পণ্য বিক্রয় বা সেবা প্রদানের মূল্যবান বিনিময় বলে। আমি আবার বলি, মূল্য হচ্ছে কোনো পণ্য বিক্রয় বা সেবা প্রদানের ক্ষেত্রে মূল্যবান বিনিময়, অর্থাৎ ভ্যালুয়েবল এক্সপেন্স। আরেকটু ক্লিয়ার করে যদি আমি বলি, যে কোনো পণ্য দ্রব্য বিক্রয় করা হয় বা সেবা প্রদান করা হয়, তার বিনিময়ে যেটা পাওয়া যায় সেটিকেই বলা হয় মূল্য। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে তুমি যদি একটা বইয়ের দোকানে যে 5টা বই ক্রয় করো, এবং 5টা বই ক্রয় করে সে বইয়ের দাম হলো 2000 টাকা, তাই ওই যে 2000 টাকা ওটি হলো বইয়ের মূল্য। আবার যদি দেখা যায় যে আমরা অনেক সময় ডাক্তার দেখাতে যাই, ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাদের চিকিৎসা করে ব্যবস্থাপত্র দেয়, এবং ব্যবস্থাপত্র দেওয়ার জন্য আমরা হয়তো ডাক্তারকে 1000 টাকা ফি ভিজিট বা ফি যেটাকে বলে 1000 টাকা দিই। এটি কিন্তু ডাক্তারের সেবার মূল্য। ডাক্তার আমাদের যে সেবা করলো সেই সেবার মূল্য হচ্ছে এই 1000 টাকা। এটি হচ্ছে মূল্য। ষড়যন্ত্রমূলক যোগসাজশ হচ্ছে বাজারের সুষ্ঠু এবং স্বাভাবিক পরিবেশকে বিনষ্ট করে নিজস্ব লাভের জন্য, কৃত্রিম উপায়ে নিজস্ব লাভের জন্য অসৎ উদ্দেশ্যে যে সমঝোতা বা চুক্তি করা হয়, সেটিকেই বলা হয় ষড়যন্ত্রমূলক যোগসাজশ। এবং এই ষড়যন্ত্রমূলক যোগসাজশ সবসময়ই বাজারে নেতিবাচক প্রভাব পড়ে। বাজারকে অশান্ত করার উদ্দেশ্য এবং নিজেদের মুনাফা লাভের উদ্দেশ্যেই, অসৎভাবে মুনাফা লাভের উদ্দেশ্যেই করা হয়। এটি বাজারের জন্য ক্ষতিকর, এবং এটি বাজারের আইনে, প্রতিযোগিতা আইনে এটি নিষিদ্ধ। তারপরেও যদি এটি কেউ করে এবং সেটি যদি ধরা পড়ে, তাহলে প্রতিযোগিতা কমিশন তাকে বিচারের আওতায় আনতে পারে। সংশ্লিষ্ট বাজার বলতে কোনো এলাকার বাজার, এলাকায় অবস্থিত বাজার যেখানে পণ্য বা সেবার চাহিদার ক্ষেত্রে অভিন্ন শর্ত বিরাজমান থাকে, কিন্তু ওই সংশ্লিষ্ট বাজারে, ওই বাজারেই মানে কোনো এলাকার বাজারে পণ্য বা সেবার চাহিদায় অভিন্ন থাকে, কিন্তু যে প্রতিবেশী কোনো বাজারের থেকে কিন্তু ওই মানে সেবা বা পণ্যের চাহিদার ক্ষেত্রে, শর্তের ক্ষেত্রে কিন্তু প্রতিবেশী অন্য কোনো বাজার থেকে শর্তাবলী ভিন্ন হয়। মানে অন্য কোনো বাজারের সাথে একই শর্তাবলী থাকবে না, ভিন্ন শর্তাবলী বিরাজ করবে যখন, তখন সেটিকেই বলা হয় সংশ্লিষ্ট বাজার। সেবা হচ্ছে, সেবার সংজ্ঞা বলা হয়েছে যে সেবা ব্যবহারকারীর জন্য সর্বদাই সেবা প্রাপ্তিতব্য হবে,
যিনি সেবা ব্যবহার করবেন তার জন্য সেবা সর্বদা প্রাপ্তিতব্য, অর্থাৎ এটা হচ্ছে অ্যাভেলেবেল হবে, তাকে সেবা প্রদান করতে হবে। যেমন আমি একটু আগে যা বললাম যে ডাক্তার রুগী দেখে যে মানে সেবার মূল্য নিয়েছে, তো ডাক্তার যে সেবাটা দিয়ে তাকে যেটা দিয়েছে 1000 টাকা ফি নিয়ে, এটিকেই সেবা বলা হয়। যদি বলা হয় যে তোমরা ছাত্ররা তোমরা অনেক সময় প্রাইভেট পড়ায় টাকা ইনকাম করো, যদি তুমি প্রাইভেট পড়াও তাহলে তোমাকে যদি এই প্রাইভেট পড়ানোর বিনিময়ে 5000 টাকা কোনো গার্জিয়ান দেয়, তাহলে ওই গার্জিয়ান 5000 টাকা দিল, কিন্তু তুমি তার ছেলেকে পড়ানোর জন্য যেটা দিলে সেটাই তাকে সেবা। তোমার সেবার বিনিময়ে কিন্তু তার কাছ থেকে তুমি 1000 টাকা 5000 টাকা বা যে টাকা তুমি ই করলে সেই টাকা গ্রহণ করলে, কাজে ওইটাকেই বলা হয় সেবা। আমরা নেক্সট স্লাইডে যাই। অভিযোগ, তদন্ত, আদেশ ইত্যাদি বিষয়ে আইনের বিধান। অভিযোগ, তদন্ত, আদেশ ইত্যাদি বিষয়ে আইনের বিধান। আমরা দেখি এই অভিযোগ বা তদন্ত ইত্যাদি বিষয়ে আইনের বিধান, অর্থাৎ এই প্রতিযোগিতা আইনে যদি কোনো অভিযোগ উত্থাপিত হয় বা কোনো মামলা উত্থাপিত হয়, অর্থাৎ প্রতিযোগিতা আইন যদি কোনো ব্যবসায়ী বা কোনো ব্যক্তি যদি প্রতিযোগিতা আইন ভঙ্গ করে, তাহলে তার ক্ষেত্রে কি নিয়ম প্রযোজ্য হয়, ভঙ্গ করলে সেই সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। অভিযোগ ধারা 17, ধারা 17-তে অভিযোগের যে সংজ্ঞা কথা বলা হয়েছে, অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান যদি এই তার যে এই প্রতিযোগিতা আইন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি প্রতিযোগিতা আইন ভঙ্গ করে, তাহলে প্রতিযোগিতা আইন ভঙ্গ করলে এবং যেটা বাজারের জন্য বাজারকে অশান্ত সৃষ্টি করতে পারে বা জনগণের জন্য ক্ষতি হতে পারে, তাহলে সেক্ষেত্রে কমিশন ওই অভিযুক্ত পক্ষগণকে শুনানির জন্য নির্দিষ্ট সময় প্রদান করে, এবং এই শুনানির জন্য যে নির্দিষ্ট সময়টা প্রদান করে, এই শুনানির আগেই কমিশন শুনানির সময় দেবে, এই সময়ের আগেই কমিশন ইচ্ছা করলে সেটা মীমাংসা করে দিতে পারে, এই অভিযোগটা মীমাংসা করে দিতে পারে। তদন্ত হচ্ছে কোনো প্রতিষ্ঠান যদি মনে করে যে নির্বাচন মানে সে প্রতিযোগিতা কমিশন যদি মনে করে যে কোনো ব্যক্তি প্রতিযোগিতা আইন ভঙ্গ করেছে বা বাজারকে অশান্ত করার জন্য এমন কোনো চুক্তি করেছে যেটা প্রতিযোগিতার বাজারে বিরূপ প্রভাব পড়ে, এরকম কোনো চুক্তি করেছে, তাহলে সেক্ষেত্রে প্রতিযোগিতা কমিশন স্বপ্রণোদিত হয়ে অথবা অন্য কারোর দ্বারা আবেদন প্রাপ্ত হয়ে সেই অভিযোগের তদন্ত করতে পারে, এবং এই তদন্তটা ধারা 18-তে তদন্ত পরিচালিত হয়। অন্তর্বর্তীকালীন আদেশ জারির ক্ষমতা। অন্তর্বর্তীকালীন আদেশ জারির ক্ষমতা। তদন্তকালে যদি কমিশন দেখে যে এমন কোনো নিয়ম ভঙ্গ করা হয়েছে যেটা বাজারের জন্য ক্ষতিকর, এটি যদি তদন্তকারী কমিশন দেখতে পারে, তাহলে কমিশন সেক্ষেত্রে সেটি বন্ধ করার জন্য এবং তাদের শুনানির জন্য নির্দিষ্ট সময় প্রদান করে, এবং এই শুনানির যে নির্দিষ্ট সময় দেয়, সেই শুনানির ভিতরে শুনানির চলাকালীন সময়ে যাতে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান বা উভয় পক্ষ যাতে সেই চুক্তি ভঙ্গ করে যে বাজারের জন্য যে অশান্ত পরিবেশ সৃষ্টি করার জন্য যে কার্যক্রম করেছে, সেই কার্যক্রম যাতে বন্ধ রাখে, সেই বন্ধ রাখার জন্য অন্তর্বর্তীকালীন আদেশ জারি করতে পারে, সেটি যাতে আর পুনরায় না করে, সেই আদেশ জারির মাধ্যমেই সেটি তাদেরকে জানিয়ে দেয়। 6 নম্বর, তদন্ত পরবর্তী কার্যক্রম, ধারা 20। তদন্ত পরবর্তী কার্যক্রম, অর্থাৎ তদন্ত করার পর
তদন্ত করার পর যদি দেখে যে তদন্ত করার পর যদি দেখে কোনো ব্যক্তি এমন কোনো কার্য সংগঠিত করেছে যে যার জন্য বাজারে বিরূপ প্রভাব পড়ছে, তাহলে এই তদন্ত তাকে এই তদন্ত কার্যক্রম থেকে বন্ধ করার জন্য আদেশ প্রদান করবেন এবং এই ক্ষেত্রে সে আদেশ প্রদান করবেন যাতে সে ভবিষ্যতে আর ওই কাজ সে না করে, অর্থাৎ যেটা তার বাজারের জন্য অশান্ত প্রভাব পড়ে সেটি আর না করে, সেজন্য তাকে নির্দেশ দিয়ে থাকেন। জোটবদ্ধতা নিষিদ্ধকরণ। জোটবদ্ধতা নিষিদ্ধকরণ, জোটবদ্ধতা সব সময় খারাপ নয়, জোটবদ্ধতা অনেক সময় ভালো হয় আবার অনেক সময় খারাপ হয়, আমরা আগে বলেছিলাম। কিন্তু যে জোটবদ্ধতা কারবারের জন্য ক্ষতির কারণ ডেকে আনে, অর্থাৎ কারবারকে অশান্ত করতে পারে যে জোটবদ্ধতা, সেই জোটবদ্ধতাকে কমিশন কখনো অনুমোদন করে না। সেই জোটবদ্ধতা কমিশন নিষিদ্ধ করে দেয়, অর্থাৎ জোটবদ্ধতা অনুমতি দেয় না। কিন্তু যদি কোনো জোটবদ্ধতা দুজনের উন্নতির জন্য করা হয়, কিন্তু কারবার শান্ত রাখে, দুজন নিজস্ব উন্নতির জন্য করা হয়, সেই জোটবদ্ধতা কমিশন অনুমোদন করে এবং এই জোটবদ্ধতা ধারা 21 অনুযায়ী পরিচালিত হয়। বাংলাদেশের বাহিরে সম্পাদিত চুক্তির জন্য, বাংলাদেশের বাহিরে সম্পাদিত কাজের তদন্ত, বাংলাদেশের বাইরে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাংলাদেশের বাইরে থেকে এমন কোনো কাজ সম্পাদন করে যেটা প্রতিযোগিতা আইনের বিরুদ্ধে এবং বাংলাদেশের বাজারেও যার প্রভাব পড়ে, সেক্ষেত্রে উভয় দেশের বিধি অনুযায়ী উক্ত কাজের বিচার কার্য এবং তদন্ত এবং বিচার কার্য পরিচালিত হয় উভয় দেশের বিধি অনুযায়ী। কমিশনের সম্মুখে উপস্থিত হওয়া, ধারা 23। প্রত্যেক ব্যক্তি কমিশনের সম্মুখে উপস্থিত হয়ে তার নিজের দাবি দেওয়া বা তার অভিযোগ প্রকাশ করতে পারে, উল্লেখ করতে পারে এবং সে আইনের কাছে তার কোনো সমস্যা হলে তার জন্য বিচার চাইতে পারে এবং ব্যক্তি নিজেই উপস্থিত হয়ে পারে, আবার ব্যক্তির পক্ষে কোনো প্রতিনিধি উপস্থিত করেও প্রতিনিধির মাধ্যমেও সে তার বক্তব্য পেশ করতে পারে। যেমন আমরা দেখেছি বিভিন্ন সময়ে, যেমন যদি আমরা বলি দুদকে যখন কোনো লোককে তলব করা হয় তখন সে তার নিজেও যেতে পারে, আবার তার আইনজীবী দিয়েও দিতে পারে। ঠিক এমনি প্রতিযোগিতা কমিশনেও তাই, প্রতিযোগিতা কমিশনেও কোনো মামলা হলে বা তদন্ত হলে সে নিজেও যেতে পারে বা তার প্রতিনিধি অর্থাৎ আইনজীবী দিয়েও সে তার বক্তব্য পেশ করতে পারে। আমরা পরবর্তী স্লাইডে যাই। কমিশন প্রদত্ত আদেশ পুনর্বিবেচনা, দণ্ড এবং আপিল। কমিশন প্রদত্ত আদেশ পুনর্বিবেচনা, দণ্ড এবং আপিল, অর্থাৎ কমিশন যে আদেশ প্রদান করবে, কমিশন মানে প্রতিযোগিতা কমিশন 2012, এরা যে আদেশ প্রদান করবে সেই আদেশ পুনর্বিবেচনা করা যায় বা তার দণ্ড এবং আপিল কি হবে সে সম্পর্কে এখানে বলা আছে। কমিশনের আদেশ লঙ্ঘন, ধারা 24। তাই ধারা 24 অনুযায়ী কমিশনের আদেশ লঙ্ঘন করলে কি হবে সেটা বলা আছে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কমিশনের কোনো আদেশ, নির্দেশ বা বাধা নিষেধ বা কমিশনের অন্য কোনো নির্দেশনা লঙ্ঘন করে, তাহলে সেক্ষেত্রে উক্ত ব্যক্তি অনূর্ধ্ব 1 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন, অথবা অথবা 1 লক্ষ টাকা, অনূর্ধ্ব 1 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হতে পারেন। তারপরে আমরা আসি অপরাধ বিচারার্থে গ্রহণ ও বিচার ধারা এত। অপরাধ বিচারার্থে গ্রহণ, অর্থাৎ এই প্রতিযোগিতা আইনে যদি কোনো মামলা উত্থাপিত হয় তাহলে অপরাধ বিচারের জন্য কোথায় যেতে হয়? অপরাধ বিচারের জন্য কমিশনেই অপরাধের বিচার হয়, কিন্তু যদি কোনো ব্যক্তি আদালতে তার এই মামলা আদালতে দাখিল করেন, অর্থাৎ তার বিরুদ্ধে যে মামলা গ্রহণ দেওয়া হয় সেটি যদি সে আদালতে যে বিচার চান, তাহলে আদালত কখনো সেই বিচার গ্রহণ করবেন না। আদালত তার মামলা গ্রহণ করবেন তখন যদি কমিশন
অনুমতি থাকে, কমিশন যদি লিখিত অনুমতি দেয়, লিখিত অনুমতি ছাড়া কিন্তু আদালত তার বিচার ওই মানে এই আইনের প্রচলিত আইনের অধীনে যে মামলা তার বিচার করতে আদালত পারে না প্রচলিত কমিশনের লিখিত অনুমতি ব্যতীত। আর এখানে এই অপরাধের বিচারের জন্য প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদালতেই এই অপরাধের বিচার কার্য পরিচালিত হয়। ফৌজদারি কার্যবিধির প্রয়োগ। এই আইনে বর্ণিত ফৌজদারি কার্যবিধির প্রয়োগ ধারা 26। এই আইনে প্রণীত বা এই আইনের অধীনে কোনো অপরাধ করলে সেই অপরাধের তদন্ত, বিচার, আপিল বা অন্য আনুষঙ্গিক কাজ সবই ফৌজদারি কার্যবিধির আওতায় প্রযোজ্য হবে। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সেই বিচার কার্য পরিচালনা হবে। নেক্সট স্লাইডে আছি, দ্বিতীয়বার বিচার নিষিদ্ধ। দ্বিতীয়বার বিচার নিষিদ্ধ ধারা 27। যদি কোনো ব্যক্তি এই আইনের অধীন অর্থাৎ প্রতিযোগিতা আইন 2012-এর অধীনে যদি কোনো ব্যক্তি সাজাপ্রাপ্ত হয় বা নির্দোষ সাব্যস্ত হয়, যেটাই হতে পারে, সাজাপ্রাপ্ত হতে পারে, নির্দোষ সাব্যস্ত হতে পারে, যেটাই হোক, কিন্তু তাকে দেশের অন্য কোনো আইনের অধীনে তাকে ওই একই অপরাধের জন্য বিচার করা যাবে না। এটা ধারা 27-এ এই বিচারকে নিষিদ্ধ করা হয়েছে যে একবার কেউ দোষী সাব্যস্ত হলে তাকে অন্য কোনো আইনের আওতায় এনে বিচার করা যাবে না। 5, কমিশনের পাওনা আদায় করা। কমিশনের পাওনা আদায় করা। কমিশন যদি কোনো ব্যক্তির কাছে তার কোনো পাওনা থাকে সেটা সরকারি পাওনা বলেই পরিগণিত হবে এবং এটা পাবলিক ডিমান্ডস রিকভারি অ্যাক্ট 1913 এর আওতায় এই পাওনা কমিশন আদায় করতে পারবে। আপিল ধারা 30। আপিল ধারা 30। এই আপিল কখন করা যায়? আপিল যদি কোনো ভিকটিম অর্থাৎ যদি কোনো সংক্ষুব্ধ ব্যক্তি যাকে সাজা প্রদান করা হয়েছে সেই সংক্ষুব্ধ ব্যক্তি যদি কোনো আপিল করতে চান, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের আদালত তাকে যে রায় দিয়েছে সেই রায়ে যদি তার উপরে কার্যকর হয়, সে রায় দিলে সেই রায় প্রাপ্তির 30 দিনের মধ্যে সে মানে সেশন জজ আদালতে আপিল করতে পারে। ম্যাজিস্ট্রেট আদালতের রায়ের বিপরীতে সেশন জজ আদালতে আপিল করা যায় 30 দিনের মধ্যে। তবে শর্ত হচ্ছে এই যে এই রায়ে, ম্যাজিস্ট্রেটের রায়ে যদি কোনো অর্থদণ্ডের কথা উল্লেখ থাকে তাহলে ওই দণ্ডিত অর্থের 25% তাকে ম্যাজিস্ট্রেটের আদালতে আগে জমা দিতে হবে। 25% টাকা ম্যাজিস্ট্রেটের আদালতে জমা দেওয়ার পরে ওই জমার রসিদ সহ তিনি সেশন জজের আদালতে আপিলের জন্য দাখিল করবেন এবং এই আপিলের শুনানির শেষে সেশন জজ যে রায় দিবেন সেটি হবে চূড়ান্ত রায় হিসাবে গণ্য হবে। স্নেহস্পদ ছাত্রছাত্রী, আমরা আলোচনার শেষ পর্যায়ে এসেছি। তোমরা সকলে ভালো থাকো, ঘরে থাকো, ঘর থেকে বাইর হয়েও না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।